হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024 এবং 2025, তাই না, যারা 2025 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তার উপর আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। তোমরা জানো যে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে যে সমস্ত সেটগুলো দেওয়া আছে সেগুলোর সম্পূর্ণ সলিউশন, অর্থাৎ শুধুমাত্র 1 মার্কস নয়, বিভাগ ক বা খ নয়, তার সঙ্গে বিভাগ গ এবং ঘ সম্পূর্ণ সেটের আনসারগুলো আমরা ফিজিক্যাল সায়েন্সের এবং লাইফ সায়েন্সের প্রোভাইড করে থাকি। এবার দেখো, আমি তোমাদের জন্য একটা পেড গ্রুপ ওপেন করেছি। সেখানে তোমরা জয়েন হতে পারো পেড গ্রুপটাতে, এবং সেখানে ফেসিলিটি হচ্ছে যে আমি সেখানে আমাদের যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের, সেগুলোর পিডিএফ আমি তৈরি করার চেষ্টা করছি। খুব শীঘ্রই সেই পেড গ্রুপের মধ্যে আমি এই সমস্ত এবিটিএ টেস্ট পেপারের সলিউশনগুলো পিডিএফ এর আকারে প্রোভাইড করব। এবং তোমাদের বলে রাখি, দেখো, যেহেতু আমি পেড গ্রুপটা ওপেন করছি, তোমাদের ফার্স্ট আমি বলেই রাখবো সেটা হচ্ছে যে আমি চেষ্টা করব যতগুলো পসিবল ততগুলো কিন্তু পিডিএফ গ্রুপের মধ্যে, পেড গ্রুপের মধ্যে সেন্ড করে দেওয়ার। যেগুলো পসিবল হবে না বা সময়ের মধ্যে হবে না, সেগুলো আমি অবশ্যই ছবি তুলে তোমাদের যে পেড গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের মধ্যে পাঠিয়ে দেব। যেহেতু সময়টা খুব কম, তাই না, অনেকটাই সময় কম, হার্ডলি তোমাদের কাছে 1.5 মাস মতো সময় রয়েছে। তাহলে এখানে এবিটিএ টেস্ট পেপার রয়েছে, তার সঙ্গে পর্ষদ টেস্ট পেপার, সেগুলোর সলিউশন আমরা প্রোভাইড করব। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের এই দুটো টেস্ট পেপার হলো তাহলে এবিটি এবং পর্ষদ, এই দুটো টেস্ট পেপারের সম্পূর্ণ সলিউশন আমাদের প্রোভাইড করতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি পসিবল হয় সবগুলো আমি পিডিএফ প্রোভাইড করব, যদি পসিবল না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি ছবি তুলে তোমাদের কিন্তু আনসারগুলো প্রোভাইড করে দেবো। কেমন? তাহলে তোমরা পেড গ্রুপে অ্যাড হতে পারো, এবং তার সঙ্গে তোমাদের বলে রাখি, ম্যাম যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করবেন সেগুলো আমি অ্যাডিশনাল বলতে পারি, অ্যাডিশনাল ওয়েতে তোমরা কিন্তু ওগুলো পেয়ে যাবে। ম্যাম তোমাদের বেঙ্গলি এবং জিওগ্রাফির সলিউশনগুলো যেগুলো প্রোভাইড করবেন সেগুলোর জন্য আলাদা কোনো পে করতে হবে না, সেটার মধ্যেই তোমরা কিন্তু ফ্রিতে বেঙ্গলি এবং জিওগ্রাফির সলিউশনগুলো পেয়ে যাবে। কেমন? ম্যাম তোমাদের সেই গ্রুপের মধ্যে যে সমস্ত বেঙ্গলি এবং জিওগ্রাফির সলিউশনগুলো প্রোভাইড করা হবে সেগুলো ছবি তুলে বা যদি পসিবল হয় তাহলে পিডিএফ এর আকারে প্রোভাইড করবেন। তোমরা অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেখবে আমি কমিউনিটিতে এই সংক্রান্ত ডিটেলস পোস্ট করেছি, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে দেখো, এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আমরা ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 99 এই পেজটা আমরা সলভ করে নেব। তোমরা এই পেজটা ওপেন করো। দেখো, আমাদের বিভাগ ক থেকে যেটা প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম যেটা স্তর সেটা হচ্ছে মেসোস্ফিয়ার, অপশন সি। চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো, আমরা জানি চার্লসের সূত্রের ক্ষেত্রে আয়তন গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক যখন গ্যাসের ভর এবং চাপটা স্থির থাকে, অর্থাৎ অপশন ডি। কোনো গ্যাসের আণবিক ওজন যদি 16 হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব, আমরা জানি আণবিক গুরুত্ব বা ওজন সমান হচ্ছে 2 ইন্টু ডি, বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে আণবিক ওজন যদি 16 হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব ডি মানে হবে আণবিক গুরুত্বের অর্ধেক, m/2। তাহলে 16কে 2 দিয়ে আমরা ভাগ করলে পেয়ে যাচ্ছি 8, তাই না, অপশন সি। এরপরে কোনটি আয়নীয় যৌগ নয়? এগুলোর মধ্যে দেখো, মিথিলিন ক্লোরাইড, তাই না, CH3CH2, অপশন বি যেটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সমযোজী যৌগ, এটা কিন্তু আয়নীয় যৌগ নয়। বাদ বাকি ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, লিথিয়াম হাইড্রাইড এগুলো হচ্ছে আয়নীয় যৌগ। প্রিজমে নিচের কোন বর্ণের আলো চ্যুতি সব থেকে বেশি হয়? বেগুনি বর্ণের। মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়। এটার আনসারটা ভুল দেওয়া হয়েছে, তোমরা কারেকশন করে নিও। অবতল দর্পণ, কনকেভ মিরর কিন্তু ব্যবহার করা হয়। এরপরে অ্যামিটার পরিমাপ করে, অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পরিমাপ করতে পারি। এখানে 0.2 ওহম এর দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বের করা যেটা সূত্র আমি এখানে করে দিচ্ছি, R1 ইন্টু R2, দুটো রোধকে গুণ করতে হয়। কেমন? ক্যাপিটালে লিখতে পারি R1 R2 বা এই নিচে R1 প্লাস R2। তাহলে আমাদের 0.2, দুটোই বলেছি 0.2, এরকম দুটো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করব। তাহলে 0.2 ইন্টু 0.2, নিচে 0.2 প্লাস 0.2 যোগ করব, উপরে যা আছে 0.2 ইন্টু 0.2 রাখলাম, আর 0.2 আর 0.2 যোগ করলে 0.4 হয়, 0.4। এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো আমি যদি দশমিক তুলে দিই এখানে, তো এটা দশমিক উঠে যায়, তাহলে এটা কাটাকাটি করলে 2 হয়।
উপরে আছে 0.2, তাহলে 2 এর নিচে 0.2 তুললে 0 হয়, আর নিচে একটা 2 আছে, কাটাকাটি করো, তার মানে হয়ে যাচ্ছে 1/10। 1/10 মানে 0.1। এবার আমরা অপশান খুঁজবো, এখানে 1/10 অপশান দিয়েছে, তার মানে অপশান ডি হবে রাইট আনসার। রোধাঙ্কের এসআই এককটি হলো, রোধাঙ্কের ক্ষেত্রে এসআই একক হচ্ছে, দেখো অপশান সি, ওহম মিটার। সন্ধিগত মৌল তোমরা মনে রাখবে, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এই 10টি যে গ্রুপ রয়েছে সেখানে সন্ধিগত মৌলগুলোকে পাওয়া যায়। এখানে কপার হচ্ছে সন্ধিগত মৌল। এরপরে কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধিতে কমে? ধাতব পরিবাহী যদি হয় তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধটা বেড়ে যায়, কিন্তু অর্ধ পরিবাহী যেগুলো আছে সিলিকন, জার্মেনিয়াম, সেগুলোর উষ্ণতা বাড়ালে মনে রাখবে এদের রোধটা কিন্তু কমে যায়। তাহলে এখানে অপশান বি হবে রাইট আনসার। এরপর দেখো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? তড়িৎ বিশ্লেষ্যগুলো যখন ভেঙে যায় তখন তাদের বিয়োজনের ফলে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হয় সেগুলো তড়িৎ পরিবহন করে, অর্থাৎ এক কথায় আমরা আয়ন বলতে পারি। বক্সাইট কোন ধাতুর আকরিক? এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ইথিলিন ব্যবহার করা হয়, তাই না? অপশান সি। জীবন বিজ্ঞানে তোমরা পড়েছো, এটা হচ্ছে গ্যাসীয় হরমোন। এরপরে HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়, এটা হচ্ছে NH3, অ্যামোনিয়া গ্যাস। তোমরা জানো যখন অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে HCl গ্যাসের বিক্রিয়া ঘটানো হয় তখন অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl উৎপন্ন হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডের কঠিন সাদা ধোঁয়া উৎপন্ন হয়। দুটো গ্যাসের মিশ্রণে একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, এমন একটি উদাহরণ দাও, তখনও কিন্তু তোমরা এই জিনিসটাই বলবে, কেমন? NH4Cl উৎপন্ন হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কেমন স্মল লিটারে। এরপরে বিভাগ খ আমরা প্রশ্নগুলো সলভ করব, তোমাদের আনসারগুলো খাতাতেও দেখাবো। চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি, চার্লস এবং বয়েল দুটোতেই সাধারণ যেটা ধ্রুবক রাশি সেটা হচ্ছে গ্যাসের ভর। তোমরা এখানে অবশ্যই গ্যাসের ভর লিখবে। 30 ডিগ্রি এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটা অধিক? দেখো আমরা যদি দেখি এখানে 30 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিনে প্রকাশ করি, তাহলে এখানে দেখো আমাদের সেলসিয়াস থেকে কেলভিনে করতে গেলে 273 যোগ করতে হয়। 273 আর 30 যোগ করো, 303 কেলভিন। এবার আমাদের দিয়েছিল 300 না 303 কেলভিন, কোনটা বেশি? আমরা জানি যে এখানে পেয়ে যাচ্ছি সোজাসুজি 300 থেকে নিশ্চয়ই 303 কেলভিনটা বেশি। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা বেশি। নেক্সট কোশ্চেন দেখো, দুষ্ট মৌল কাকে বলা হয়? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। এরপরে এখানে বলছে যে সত্য না মিথ্যা? গ্যাসের চাপ যেটা পি সেটাকে ভুজ এবং পিভি যদি আমরা কোটি ধরি, তাই না, মানে আমাদের ভুজ বরাবর থাকবে পি এবং কোটি বরাবর যদি আমরা পিভি এরকমভাবে অঙ্কন করি, তাহলে সেখানে বলছে যে পিভি অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যায়, কেমন? পিভি অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যায়। পিভি বনাম যদি পি করি বা পি বনাম পিভি যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তাই না, গ্যাসের চাপকে বলেছে পি কে বলেছে ভুজ ধরে, তাহলে এই জিনিসটা কিন্তু হয়ে যাবে মিথ্যা। কেন মিথ্যা? তার কারণ এরকম হয় না, পিভি অক্ষের সমান্তরাল হয় না, বরং এটা কি হয়? পি অক্ষের সমান্তরাল হয়, পি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। এরপরে দেখো মায়োপিয়া রোগ কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগ দূর করতে সেখানে অবতল লেন্স ব্যবহার করা হয়। আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? এটা হচ্ছে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনার উদাহরণ। একটি অর্ধ পরিবাহী তোমরা লিখবে সিলিকন, তাহলে এই আনসারগুলো তোমরা লিখবে। এরপরে দেখো এখানে ম্যাচিং দেওয়া হয়েছে। প্রথমে সমযোজী বন্ধনযুক্ত যেটা অণু সেটা হচ্ছে হাইড্রোজেন, এটা এ এর সঙ্গে যাবে। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় সেটা প্ল্যাটিনাম তড়িৎ দ্বারা ব্যবহার করা হয়, তার মানে অপশান বি। ক্ষার ধাতু কোনটা? ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম, অপশান সি। আর নোবেল গ্যাস হচ্ছে আর্গন, অপশান ডি সঙ্গে ম্যাচিং হবে। সূর্যের মধ্যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? নিউক্লিয় সংযোজন ঘটে। অথবা দিয়ে প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক যেটা সেটা হচ্ছে বেকারেল, তোমরা লিখবে। চিনির জলীয় দ্রবণ তড়িতের কি? এটা তড়িতের কুপরিবাহী হবে। এবং এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে যে সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। তোমরা এখানে সমযোজী ত্রিবন্ধন বলেছে, তাহলে এখানে নাম উদাহরণটা দেবে নাইট্রোজেন এবং দেখিয়ে দেবে, কেমন? নাইট্রোজেন লিখে নাইট্রোজেনের মধ্যে যে ট্রিপল বন্ড রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখাবে। এরপর নেক্সট কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে একটা সমযোজী যৌগ যেটা জলে দ্রাব্য, সেটা হচ্ছে চিনি। সংকেতটা তোমরা লিখে দিতে পারো, সেটা হচ্ছে C12H22O11। এরপর নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের অ্যানোড মাড কি?
লিখবে যে কপারের তড়িৎ পরিশোধনের সময় কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলি যেমন সিলভার, প্ল্যাটিনাম, গোল্ড ইত্যাদি অন্যান্য অশুদ্ধির সাথে অ্যানোডের নিচে মসলিনের থলির মধ্যে কাদার আকারে জমা হয়, একে অ্যানোড মাড বলে। দেখো অনেকে তোমরা কমেন্ট করেছিলে যারা আরও ডিটেলসে ক্লাস চাইছো। অত বেশি যদি আমি এক্সপ্লেন করতে চাই তাহলে কিন্তু অনেকটাই ক্লাস লেন্দি হয়ে যাবে। এমনিতেই আমার ক্লাস দেখবে 45 মিনিটস, অ্যারাউন্ড প্রায় আধ ঘন্টার তো বেশি হয়ে যায়, 1 ঘন্টার কাছাকাছি হয়ে যায়। এর থেকে বেশি আমি এক্সপ্লেন করতে চাইলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তোমরা পেড গ্রুপে অ্যাড হতে পারো, সেখানে কিন্তু তোমাদের যাবতীয় সমস্যাগুলো সলভ করা হবে। এরপর দেখো ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। নেক্সট, সত্য না মিথ্যা বিশুদ্ধ জল বলছে তড়িতের সুপরিবাহী, বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, যেহেতু আয়নের সংখ্যা কম থাকে তাহলে এটা মিথ্যা। এলপিজি যেটা পুরো নাম সেটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আমি দেখাবো। জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? 0%। নামটাই শুধু জার্মান সিলভার, কিন্তু এর মধ্যে কোনো সিলভারই থাকে না, তাই না? তাই জন্য 0% আনসার হবে। আর এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ইংরেজিতে লেখার চেষ্টা করবে, যারা পারবে না একান্তই তারা বাংলাতেও লিখতে পারো। এরপর দেখো অথবা দিয়ে প্রশ্ন, যে কোন ধাতু কাঁসা এবং পিতল উভয়ের মধ্যেই থাকে? সেটা হচ্ছে কপার, তামা। কাঁসাতেও থাকে, পিতলেও থাকে। অ্যাসিটিক অ্যাসিডে যেটা আইইউপিএসি নেম, বুঝে নাও। অ্যাসিটিক অ্যাসিড আইইউপিএসি নেম যদি তোমাদের লিখতে হয়, দেখো মিথ ইথ দুটো কার্বন আছে এবং এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? তাহলে ওইক অ্যাসিড যোগ হয়, তাহলে ইথান যুক্ত ওইক, তার মানে হয়ে যাচ্ছে ইথানোইক অ্যাসিড। এখানে প্রশ্ন আছে আমাদের, সেটা হচ্ছে ইথেন অণুতে হাইড্রোজেন কার্বন কার্বনের যে বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ, এর মান কত? এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট কোয়েশ্চেন, লাইকার অ্যামোনিয়া দেখবো আমরা। লাইকার অ্যামোনিয়া মানে হচ্ছে 0.88 আপেক্ষিক গুরুত্ব যুক্ত অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। এরপর বলেছে একটি জৈব সারের নাম, কম্পোস্ট সার লেখা যায়, আমি এখানে ইউরিয়া লিখেছি, তোমাদের দেখাচ্ছি। আর বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? এখানে হাইড্রোজেন সালফাইড বাতাসে থাকে, যেটা রূপোর গহনার সঙ্গে বিক্রিয়া করে এবং কালো যৌগ উৎপন্ন করে, তার জন্য কিন্তু কালো হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো তোমরা লিখবে। এরপরে আমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথম পার্থক্য লিখবে পরিবহনের মাধ্যম, এটা হচ্ছে বিষয়, পার্থক্যের বিষয়। এর মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, আর এখানে এর মধ্যে থাকা ক্যাটায়ন এবং আয়নগুলি অর্থাৎ আয়নগুলি কেমন, ক্যাটায়ন আর অ্যানায়নকে একত্রে আয়ন বলে, তাহলে আয়নগুলি তড়িৎ পরিবহন করে। 2 নম্বর পার্থক্য লিখবে যে উষ্ণতার প্রভাব, এদের পরিবাহিতা উষ্ণতা বাড়ালে কমে, মানে ধাতব পরিবাহী যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে এর পরিবাহিতা কমে যায়, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে এদের কিন্তু পরিবাহিতা বেড়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে 3.2 স্নেলের সূত্র বিবৃত করো আর জলের পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো? দেখো প্রথমে স্নেলের সূত্র দেখে নেব। দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, এটা স্নেলের সূত্র। এবং এখানে এই জিনিসটাও লিখে দেবে যে অর্থাৎ আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হলে নির্দিষ্ট দুটি মাধ্যমের জন্য সাইন আই বাই সাইন আর সমান মিউ। 1-2 লিখে দেবে, যেহেতু মাধ্যম 1-এর সাপেক্ষে মানে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেই জন্য তোমরা এটা 1-2 লিখে দেবে। জলের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? শূন্যস্থান থেকে জল মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর এর সাইনের অনুপাতকে জলের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? আর অথবা দিয়ে প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে বর্তমান জীবনযাত্রার মানোন্নয়ন এবং আগামী দিনেও এই উন্নয়নের গতি অব্যাহত রাখা ও ভবিষ্যৎ পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত করে তুলতে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। মানে এটা একটা উন্নয়নমূলক কর্মসূচি যেখানে বর্তমান প্রজন্মের বিভিন্ন চাহিদা, মানে শক্তির চাহিদাগুলোকেও মেটানোর পাশাপাশি কিছু পরিমাণ শক্তির উৎসগুলোকে সঞ্চিত করে রাখা হয়, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম পুরো অন্ধকার পৃথিবীর মধ্যে ঢলে না পড়ে, তাদের জন্য কিছু পরিমাণে শক্তিগুলো বা শক্তির উৎসগুলো যেমন কয়লা, পেট্রোলিয়াম, এগুলোকে রেখে দেওয়া হয়, যাতে করে
বর্তমানে প্রজন্মের উন্নয়নে যেমন একই রকমভাবে চলতে থাকে, তাদের উন্নয়ন যেন না কমে, একই রকমভাবে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই তাদের জন্য বিভিন্ন শক্তির উৎসগুলো রেখে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়নের কনসেপ্ট। তোমরা এখান থেকে এতটা লিখবে। এরপরে নেক্সট কোশ্চেন বলেছে, দেখো এখানে যে ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব তোমাদের যে কোনো টেক্সট বুকে তোমরা পেয়ে যাবে। আমি এখানে দেখাচ্ছি, দেখো ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। প্রথম হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন বিলুপ্ত হলে সূর্যের অতিবেগুনি রশ্মি এই স্তরে শোষিত না হয়ে ভূপৃষ্ঠে আপতিত হয়, ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়বে, ফলে মেরু অঞ্চলে বরফ গলবে এবং সমুদ্র জলতলের উচ্চতা বাড়বে। 2 নম্বর হচ্ছে ওজোন স্তর বিনাশের ফলে অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এলে প্রথমে মানুষের ত্বক আক্রান্ত হয়, তাই ত্বক ক্যান্সারের সম্ভাবনা বেশি হয়, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং চোখেরও ক্ষতি হয়। কেমন? চোখের ছানি পড়ার কিন্তু ঘটনা বা সমস্যা দেখা যায়। এরপরে 3.4 বলেছে, দেখো হিটারে নাইক্রোম তার ব্যবহারের দুটি সুবিধা লেখো। আমি খাতায় তোমাদের দেখাচ্ছি, লিখবে। দেখো নিকেল, লোহা ও ক্রোমিয়ামের সংকর ধাতু হলো নাইক্রোম। অনেক সময় শর্ট কোয়েশ্চেন দিয়ে থাকে যে নাইক্রোম তার উপাদান লেখো, তখন তোমাদের এটা লিখতে হবে, তাই জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি। এর সুবিধা হলো উপাদান ধাতুগুলির চেয়ে, মানে এই যে নাইক্রোমটা তারটা যে যে ধাতু দিয়ে তৈরি, কী কী দিয়ে তৈরি? নিকেল, লোহার, ক্রোমিয়াম। তো এদের চেয়ে এই নাইক্রোমের রোধাঙ্ক খুব বেশি, তার জন্য কী হয়, তারটিতে উৎপন্ন তাপ অনেক বেশি হয়। রোধাঙ্ক যার বেশি, রোধ মানে কি? বাধা বেশি যদি হয় তাহলে তাপটা বেশি উৎপন্ন হবে, তাই না? ভিড় বাসে তুমি ঠেলাঠেলি দিয়ে মানে ঢুকছো, তাহলে ভিড় বাসে উঠলে বেশি ঘেমে যায়, গরম লাগে বেশি, তাই না? তাহলে যদি রোদ বেশি হয় তাহলে সেখানে মানে তাপ যে উৎপন্ন হবে সেটা বেশি হবে। আর আমাদের হিটারে কি দরকার? তাপটাই দরকার, তাই না? তাই জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয়। 2 নম্বর, গলনাঙ্ক উচ্চমানের হওয়ায় উচ্চ উষ্ণতায় তারটি গলে যাওয়ার সম্ভাবনা থাকে না, মানে এর গলনাঙ্ক কিন্তু অনেক বেশি হয়। তাহলে হিটারে যেহেতু প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপে যদি ফিউজ তারের মতো গলে যায় তাহলে আমাদের কাজটাই হবে না, তাই না? তাই জন্য গলনাঙ্ক খুব বেশি হতে হয় যাতে করে তারটি না গলে যায়। তাছাড়া উচ্চ উষ্ণতায় এটি জারিত হয় না, মানে জারিত হচ্ছে না বলে কি হচ্ছে, এর ক্ষয়টা হচ্ছে না, ফলে এমন না যে 1 মাস 2 মাস পর পাল্টাতে হচ্ছে, সেটা কিন্তু করতে হচ্ছে না, মানে নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না। এরপরে নেক্সট, একটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট আর এর ভিতর দিয়ে কত তড়িৎ যাচ্ছে? 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ যদি যায় তাহলে সেক্ষেত্রে পরিবাহী রোধ কত? তাহলে পরিবাহী রোধ আমরা বের করব। ফার্স্ট কাজ আমাদের ডেটা লিখে দেওয়া। আমরা লিখে নিয়েছি বিভব প্রভেদ 1 ভোল্ট, তড়িৎ প্রবাহমাত্রা 0.2 অ্যাম্পিয়ার, রোধ যদি আর ওহম হয় তাহলে ওহমের সূত্র তোমরা জানো, ভি ইজিক্যাল টু আইআর। তাহলে আর কত? ভি বাই আই। ভির মান বসাও 1, আয়ের মান কত? 0.2 বসিয়ে দাও। এখানে দশমিক তুলে দিলে নিচে একটা 10 আসে, সেটা উপরে চলে আসলো, কেমন? বা উপরে 10 নিচে 10 দিয়ে গুণ করো তবুও হয়। তাহলে 10 এর 2 তার মানে 5 ওহম। পরের প্রশ্ন, বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন? আমরা জানি লাল আলোর 7টি মৌলিক বর্ণের মধ্যে লাল আলোর সাদা আলোর 7টা মৌলিক বর্ণের মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই অন্যান্য বর্ণের তুলনায় লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। কেন বেশি হয়? একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি এখানে মেনশন করিনি। দেখো, যার তরঙ্গদৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ মানে ছড়িয়ে যাওয়ার যে জিনিসটা সেটা কিন্তু কম হয়, কারণ বিক্ষেপণটা কম হয়। এবার বিক্ষেপণ যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? কম চ্যুতি ঘটিয়ে, মানে খুব ডেভিয়েশন দেখাবে না, লিস্ট ডেভিয়েশন, সব থেকে কম বিক্ষেপণ চ্যুতি দেখিয়ে কী করবে? লাল আলোটা অনেকটা দূরত্ব অতিক্রম করতে পারবে এবং দর্শকের চোখে এসে পৌঁছাবে। ফলে আসন্ন বিপদ সম্পর্কে আগে থেকে সতর্ক হওয়া যায়। সিগন্যালেও এই জন্য অনেক সময় লাল আলো ব্যবহার করা হয়, তাই না? এই কারণে বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় কিন্তু রেড সিগন্যাল ইউজ করা হয়। দেখো, তাড়াহুড়ো করছি যেহেতু ক্লাসগুলো অনেকটা বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়, চেষ্টা করছি অনেকটা কম ডিউরেশনের মধ্যে ক্লাসটা শেষ করার। এরপরে, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? সূর্যরশ্মি ভূপৃষ্ঠে আসার আগে অনেকটা পথ বায়ুমণ্ডল দিয়ে যেতে হয়। বায়ুমণ্ডল কি থাকে? ধূলিকণা, গ্যাসের অণু থাকে, যেগুলো ওই সূর্যের আলোকে কি করায়? বিক্ষেপণটা ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে আমরা একটু আগে পড়লাম যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাহলে বিক্ষেপণটা কম হবে। কিন্তু নীল, বেগুনি এগুলো তরঙ্গদৈর্ঘ্য তো কম, তাহলে তরঙ্গদৈর্ঘ্য কম হলে ব্যস্ত সম্পর্ক উল্টো হবে, মানে বিক্ষেপণটা বেশি হবে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সেন্সিটিভ, সংবেদনশীল, তার জন্য কিন্তু আমরা আকাশকে নীল দেখি। এই আনসারটা লিখবে।
এরপরে নেক্সট কোশ্চেন বলছে তেজস্ক্রিয় মৌল কাকে বলে, উদাহরণ দাও। এটা তোমরা লিখবে যে ধর্মের জন্য কতকগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস সব অবস্থাতেই মানে কোনো বাহ্যিক শর্ত ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ আলফা বিটা গামা নিঃসরণ করে এবং তুলনামূলক হালকা মৌলের পরমাণুতে পরিণত হয়, তাকে তেজস্ক্রিয় মৌল বলে। এই তেজস্ক্রিয় ধর্ম বলে, কেমন, তেজস্ক্রিয়তা মানে তেজস্ক্রিয় ধর্ম বলে। আর যেসব মৌলে এই ধর্ম দেখা যায় তাদের আমরা কি বলবো, তেজস্ক্রিয় মৌল। যেমন পোলোনিয়াম, রেডন, রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম। অবশ্যই পাশে এদের যে চিহ্ন সেটা তোমরা দেবে। এরপরে নেক্সট এখানে এক্স রশ্মির ব্যবহার তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেখানে তোমরা পেয়ে যাবে। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, দেখো 2 নম্বরের যেহেতু প্রশ্ন, তোমরা চেষ্টা করবে মিনিমাম অ্যাটলিস্ট দুটো দেখানোর, কেমন, দুটো তোমাদের দেখাতেই হবে। যদি বেশি পারো অসুবিধা নেই, কিন্তু 2 বা 3টে চেষ্টা করবে, কেমন। এক্স রশ্মির ব্যবহার এখানে দেওয়া আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে, তোমরা লিখে নিও। পরের প্রশ্নে যাব আমরা। এখানে বলছে এই যে ABC 3টে মৌল আছে, পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে, এবার বিভিন্ন প্রশ্ন করেছে। দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা এরকমভাবে ছকের মাধ্যমে করব, তোমরা সুন্দর করে সময় নিয়ে করবে। ABC 3টে মৌল পারমাণবিক বিন্যাস, ইলেকট্রন বিন্যাস করে নিয়েছি। 6 মানে 2,4, 8কে ভেঙে নিয়েছি 2,6, 10কে ভেঙে নিয়েছি 2,8। সি বলেই দিয়েছে একটা নিষ্ক্রিয় মৌল। এবার বি এর পারমাণবিক সংখ্যা এর চেয়ে 2 বেশি, বির 6, বির কত 8, তাহলে এর 6 বির 8, তাহলে বি এর পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এর থেকে 2 বেশি। 2 যদি বেশি হয় তাহলে 2 ঘর ডান দিকে থাকবে, আর আমরা জানি যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তাহলে এ এর থেকে বি যেহেতু ডান দিকে আছে তাহলে বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, তাই না। এরপরে নেক্সট কোশ্চেন দিয়েছিল কোনটার আকার কম। পর্যায় বরাবর যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তখন পরমাণুর আকার কমে, তাহলে এর থেকে বি ডান দিকে আসে, তাহলে পরমাণুর আকার বি এর সবথেকে কম হবে। বিজারণ ধর্ম কি হয়, বিজারণ ধর্ম পর্যায় বরাবর কমে। তাহলে আমার ধরো এ আছে এখানে, বি আছে এখানে, সি আছে এখানে, তাই না। তাহলে যত আমরা এরকমভাবে যাব তত বিজারণ ধর্ম কমে। বলেছে কার বিজারণ ধর্ম বেশি সব থেকে, তাহলে এ এর বিজারণ ধর্ম বেশি। মনে রাখবে পর্যায়ে সারণীর বাম দিকে যারা থাকে তাদের বিজারণ ক্ষমতা বেশি হয়, ডান দিকে যারা থাকে তাদের জারণ ক্ষমতা বেশি হয়, কেমন। এরপরে নেক্সট কার্যকরী মূলক কাকে বলে, উদাহরণ দাও। যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ বলে, ফাংশনাল গ্রুপ বলে। উদাহরণ দেবে যেমন হাইড্রক্সিল গ্রুপ বন্ড OH, বা ফরমাইল লিখতে পারো বন্ড CHO। এরপরে আমাদের এখানে IUPAC নিয়ম লিখতে বলেছে। প্রথমটা দেখো, তোমাদের দেখাচ্ছি, এই যে 1 নাম্বার দাও, 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে মিথ প্রোপ ওইক অ্যাসিড, তাহলে প্রোপানোইক অ্যাসিড। এটা OH গ্রুপ আছে, অ্যালকোহল, তাহলে অল যোগ হবে। তাহলে এখানেও একই রকম মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপান অন অল। 1 নম্বর পজিশনে অ্যালকোহল আছে, তাই জন্য প্রোপান অন অল। এটা আমরা করলাম। এরপরে বিভাগ ঘ, সেগুলো আমরা সলভ করে নেব। প্রথম প্রশ্ন, মিথেন হাইড্রেট কি, আর মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন। মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন ক্ল্যাথরেট যৌগ। ক্ল্যাথরেট কম্পাউন্ড মানে হচ্ছে এমন একটা কঠিন ক্লাসাকার যৌগ যার মধ্যে অন্য কোনো গ্যাসীয় অণু আবদ্ধ অবস্থায় থাকে, তাদের আমরা ক্ল্যাথরেট যৌগ বলি। যেমন আমরা মিথেন হাইড্রেটে জানি যে তার মধ্যে মিথেন অণু আবদ্ধ থাকে। যাই হোক, আমি ক্ল্যাথরেট যৌগটা বলে দিলাম। এবার জলের অণু দিয়ে গঠিত বরফের মতো গঠনের গ্লাসের মধ্যে প্রচুর মিথেন আবদ্ধ থাকে, একে মিথেন হাইড্রেট বলে। এর সংযুতি কত, 4CH4.23H2O। একে ফায়ার আইস কেন বলে, তার কারণ মিথেন গ্যাস দাহ্য হয় বরফের মতো দেখতে, মিথেন হাইড্রেট গ্লাস আগুনের সংস্পর্শে আসা মাত্র জ্বলতে থাকে, তাই একে ফায়ার আইস বলে, আগুনে বরফ বলা হয়। নেক্সট আমাদের একটা গাণিতিক সমস্যা দিয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ আয়তন উভয়ই দ্বিগুণ হয়, তাহলে গ্যাসটার চূড়ান্ত উষ্ণতা কত হবে। প্রাথমিক উষ্ণতা T1 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা আমরা কেলভিনে করলাম 273। প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন হচ্ছে প্রাথমিকের দ্বিগুণ, তার মানে 2V1। প্রাথমিক চাপ P1, অন্তিম চাপ প্রাথমিকের দ্বিগুণ, তার মানে 2P1 হয়ে যাবে। বয়লার চার্লসের সূত্র থেকে আমরা যেটা পাচ্ছি সেটা P1V1/T1 = P2V2/T2। তাহলে T2 কত হবে, P1V1টা এদিকে নিচে চলে আসবে আর T1টা উপরে চলে আসবে। তাহলে আমরা লিখলাম P1 কেটে যায়, V1 কেটে যায়, তাহলে 2 2 4,
ইন্টু 273, তা 273কে 4 দিয়ে গুণ করবে 1092। তার মানে গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত হবে? আমরা কেলভিন থেকে সেলসিয়াসে যাব এবার, তাহলে 273 বিয়োগ করব, পেয়ে যাবো 819 ডিগ্রি সেলসিয়াস। অথবা দিয়ে আরও একটা ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা দিয়েছে, কিন্তু খুব সহজ। 760 মিলিমিটার এইচজি চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তাপমাত্রায় বা উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি, ওই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, তাহলে এখানে দেখো জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। প্রাথমিক উষ্ণতা যা বলেছে বসালাম, অন্তিম উষ্ণতা 546 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে কেলভিনে করার জন্য আমরা কি করি, 273 যোগ করে নিই, 819 কেলভিন হলো। প্রাথমিক আয়তন V1 300 সিসি, অন্তিম আয়তন আমাদের বের করতে হবে। এবার স্থির চাপে চার্লসের সূত্র থেকে হয় স্থির চাপ, তাহলে V1/T1 সমান V2/T2, V2 বার করবো, তাহলে T2টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে V1/T1 ইন্টু T2, সব মানগুলো বসাবে। তারপর দেখো এখানে 3 পড়ে থাকবে, তাহলে 300কে 3 দিয়ে গুণ করলে 900। তার মানে ওই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? 900 সিসি। এরপরে নেক্সট আমরা যাব, দেখো 4.3, দ্বিধাতব পাত কাকে বলে? রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? দুটি আলাদা ধাতুর একই দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বিশিষ্ট পাতকে সাধারণ উষ্ণতায় রিভেট করে দিলে যে ধাতু যুগ্ম পাত তৈরি হয় তাকে দ্বিধাতব পাত বলে। সেকেন্ড পার্টটার জন্য তোমরা লিখবে যে একই পরিমাণ তাপ প্রয়োগে কোনো পদার্থের প্রসারণ বেশি হয়, আবার কোনোটির প্রসারণ কম হয়। সাধারণ উষ্ণতায় সমান মাপের দুটি আলাদা ধাতব পাতকে, যেমন তামা ও লোহার পাতকে একটির ওপর রেখে অপরটিকে রেখে যদি একসঙ্গে রিবেট করা হয় তাহলে দ্বিধাতব পাতটা তৈরি হয়। একে উত্তপ্ত করলে যেহেতু লোহার চেয়ে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, তাই লোহার চেয়ে তামার প্রসারণ বেশি হবে, ফলে পাতটি বেঁকে একটি বৃত্তচাপ সৃষ্টি করবে, যার বাইরের দিকে কে থাকবে? তামা। যেহেতু তামার প্রসারণ গুণাঙ্ক বেশি, আমি অলরেডি ফার্স্ট ক্লাসেও ডিসকাস করেছিলাম, যার প্রসারণ গুণাঙ্ক বেশি হবে সেটা বেশি প্রসারিত হবে, সেটা বাইরের দিকে থাকবে, আর ভেতরের দিকে লোহার পাত থাকবে। অন্যদিকে দ্বিধাতব পাতটিকে শীতল করলে যে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটি সংকোচনও বেশি হবে, ফলে বেঁকে যা দ্বিধাতব পাতের ভেতরের দিকে তামার পাত থাকবে এবং বাইরের দিকে লোহার পাত থাকবে। এরকমভাবে উদাহরণ সহ তোমরা কিন্তু অবশ্যই দেখাবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন 4.4, দেখাও যে সমান কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে। এটা দেখো তোমাদের আমি বলি, তোমরা আপাতত আমি টেক্সটবুক থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার 43 সাঁতরার ক্ষেত্রে তোমরা এটাই লিখবে। এখানে শুরু করবে এই জিনিসটা, এই লাইনটা অবশ্যই লিখবে, এখান থেকে এটা লিখবে, তারপরে এই জায়গাটা স্কিপ করতে পারো, এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত এতটা পর্যন্ত লিখবে, কেমন? বা কেবল এতটা, পার্শ্বীয় সরণ ঘটে, কেমন? ছবিটা অবশ্যই দেবে। তাহলে এখান থেকে শুরু করে বললাম এটা লিখবে, এখান থেকে এটা লিখবে, এখান থেকে শুরু করে একদম এতটা পর্যন্ত তোমরা লিখবে। এরপরে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে যে ফ্যারাডের সূত্রগুলি লেখো। ফ্যারাডের সূত্রগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সটবুকের মধ্যে, টেক্সটবুক থেকে লিখে নিতে পারবে। যাদের খুঁজতে অসুবিধা হবে তাদের জন্য আমরা একবার দেখিয়ে দিই। ফ্যারাডের সূত্র এখানে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র তোমরা এখান থেকেও লিখে নিতে পারো। পরের প্রশ্ন, অথবা দিয়ে ডিসি এর তুলনায় এসি ব্যবহারের দুটি সুবিধা লেখো। এখানে দুটি সুবিধা তোমরা লিখবে। দেখো, প্রথম সুবিধা হচ্ছে এসি এর উৎপাদন খরচ অনেক কম এবং তড়িৎ শক্তি সরবরাহ ও বন্টনের সময় শক্তির অপচয় যথেষ্ট কম হয়। 2 নম্বর, ট্রান্সফরমার ব্যবহার করে এসি তড়িৎ বিভবের মান বাড়ানো বা কমানো যায়। ডিসিতে কিন্তু এই সুবিধা নেই। এর সাথে প্রশ্ন ছিল ডিসি এবং এসি এর একটি করে উৎস। ডিসির উৎস তোমরা লিখবে তড়িৎ কোষ বা ব্যাটারি, এসির উৎস লিখবে জলবিদ্যুৎ কেন্দ্র মানে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, বা লিখতে পারো এসি জেনারেটর, যে কোনো একটা লিখবে। এরপরে নেক্সট, তেজস্ক্রিয় রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। দেখো, এখানে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা বেরোলে, আলফা কণা মানে কি হিলিয়ামের হিসাবে তুলনা করা যায়, তাহলে সেক্ষেত্রে ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। ফলে পর্যায় সারণীতে জনক মৌল মানে যেটা ছিল প্রথমে, সেই পরমাণুর অবস্থান থেকে দুহিতা পরমাণু মানে ডটার যে নিউক্লিয়াস তৈরি হচ্ছে বা পরমাণু তৈরি হচ্ছে তার অবস্থান দুঘর বাম দিকে হয়, যেহেতু দুঘর কমে যায়, পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়।
যেমন ইউরেনিয়াম দেখো 92, 238 আলফা বেরোচ্ছে, এটা 4 একক কমে যাবে, তাহলে ভর সংখ্যা কমে হয়ে গেল 234। পারমাণবিক সংখ্যা 2 একক কমবে, হয়ে যাবে 90। 90 নম্বর মৌল কি? থোরিয়াম। আর প্লাস আলফা লিখতে পারো, হিলিয়াম দিয়েও লিখতে পারো। আবার কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণুর বিটা বিঘটন ঘটলে ভর সংখ্যা একই থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। যেমন এখানে কার্বনের ক্ষেত্রে আমরা দেখিয়েছি একটা বিটা বেরোচ্ছে, পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাবে, তাহলে 6 থেকে 7 হবে। ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, যখন বিটা বের হয় ভর সংখ্যা একই থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুতরাং তেজস্ক্রিয় রশ্মি আলফা ও বিটা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়। নেক্সট 4.7 এখানে বলছে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, ব্যাখ্যা করো। এটা পুরোটার জন্য কিন্তু 3 নম্বর দেওয়া হয়েছে। পর্যায় সারণীতে হাইড্রোজেনের স্থান বিতর্কমূলক। গ্রুপ 1A, তাই না, বা দীর্ঘ পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপ, এবং 7B মানে লং ফর্মের ক্ষেত্রে 17 নম্বর শ্রেণীর মৌলগুলির ধর্মের সঙ্গে এদের মিল থাকায় হাইড্রোজেনকে উভয় শ্রেণীতেই স্থান দেওয়া হয়েছে। এবার 1 নম্বর এবং 17 নম্বর গ্রুপের সঙ্গে কিছু সাদৃশ্য আর বৈসাদৃশ্য তোমাদের দেখাতে হবে। এখানে আমি 4টে সাদৃশ্য দিয়েছি, তোমরা 3টে সাদৃশ্য লিখবে, বৈসাদৃশ্য 2টো লিখবে। কেমন? ক্ষার ধাতুর সঙ্গে কী কী মিল আছে লিখলে, কী কী অমিল আছে, বৈসাদৃশ্য 2টো তোমরা লিখবে। একই রকমভাবে গ্রুপ 17-এর সঙ্গে আমি অনেকগুলো দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ, যে কোনো তোমরা কী করবে, 2টো বা 3টে, ম্যাক্সিমাম 3টে, কেমন, 2টো বা 3টে লিখবে। বৈসাদৃশ্য হ্যালোজেন মৌলের সঙ্গে সেটাও তোমরা খুব জোর 2টো লিখবে, খুব জোর 2টো বৈসাদৃশ্য লেখা হয়ে গেল। তারপর এখানে কনক্লুশন দেওয়া হয়েছে যে ক্ষার ধাতু এবং হ্যালোজেন উভয়ের সাথে হাইড্রোজেনের সাদৃশ্য আর বৈসাদৃশ্য আছে। হাইড্রোজেনের এরূপ দ্বৈত আচরণের জন্য মেন্ডেলিভ কী করেছিলেন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে আখ্যা দিয়েছিলেন। এরপরে নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব, এখানে অথবা দিয়ে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখা, সবচেয়ে হালকা ধাতুর নাম। সবচেয়ে হালকা ধাতু যেটা, সেটা হচ্ছে লিথিয়াম। কেমন? আর মেন্ডেলিভের পর্যায় সূত্র সেটা যে কোনো টেক্সট বুক থেকে পেয়ে যাবে। প্রথম সূত্র মানে প্রথমে যে সূত্রটা দেওয়া ছিল, কেমন, সেটাই লিখবে। মানে পারমাণবিক গুরুত্ব বা ভর দিয়ে যে সূত্র দেওয়া ছিল সেই সূত্রটা লিখবে। কেমন? যে মৌলদের বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে ফিরে ফিরে আসে বা পুনরাবৃত্ত হয়। এরপরে নেক্সট কোশ্চেন বলছে তড়িৎ লেপন কাকে বলে আর তড়িৎ লেপনের উদ্দেশ্য লেখো। এটা আগেও আমরা পেয়েছি, তড়িৎ লেপনের সংজ্ঞা দেবে, উদ্দেশ্য এখানে দেওয়া হয়েছে, এটা তোমরা টেক্সট বুক থেকে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা, এটি একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। তোমরা এখানে এই যে পরীক্ষাটা দেখতে পাচ্ছ সেটা তোমরা লিখবে পুরোটাই। আমি সংক্ষেপে বলে দিই। দেখো, 2টো গ্যাস জার নেওয়া হয়েছে, এই নিচের একটা উপরে একটা। প্রথমে কি করা হয়েছে বলো তো? প্রথমে এই নিচের গ্যাস জারে অ্যামোনিয়া পূর্ণ করা হয়েছে, এখানে এই নিচেরটাতে শুধু অ্যামোনিয়া আছে, কেমন, আর উপরটাতে বাতাস আছে। এবার এখানে ঢাকনাটা ছিল, ঢাকনাটাকে সরিয়ে দেওয়া হয়েছে, নিয়ে মুখে মুখে রাখা হয়েছে। এরপরে উপরে যেটা বাতাস ছিল সেই গ্যাস জারটাকে এখানে রাখা হয়েছে, নিয়ে একটা নীল লিটমাসকে কী করা হয়েছে, এর মধ্যে প্রবেশ করানো হয়েছে। একটা সিক্ত মানে নীল লিটমাস নয়, সরি, লাল লিটমাস দ্রবণে সিক্ত একটা কাগজকে এর মধ্যে প্রবেশ করানো হয়েছে। যেই প্রবেশ করানো হলো সঙ্গে সঙ্গে কিন্তু নীল হয়ে গেল। তাহলে উপরে তো বাতাস ছিল, বাতাস নিশ্চয় ক্ষারকীয় নয়, কারণ একমাত্র ক্ষারকীয় যে জিনিস বা ক্ষার তারাই কিন্তু লাল লিটমাসকে নীল করতে পারে। তাহলে উপরে ক্ষার মানে অ্যামোনিয়া আসলো কি করে? অ্যামোনিয়া যেহেতু হালকা, তার জন্য যখন ঢাকনা সরিয়ে দেওয়া হয়েছে তখন নিচের থেকে উপরের গ্যাস জারে চলে গেছে। এটা থেকে প্রমাণিত হলো যে অ্যামোনিয়া বাতাসের থেকে হালকা, এটা তোমরা লিখবে। এরপরে নেক্সট কোশ্চেন আমাদের সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে SO2 সালফার ডাইঅক্সাইড থেকে H2SO4 প্রস্তুতির শর্ত সহ সমীকরণ দাও। 3টে স্টেপ তোমাদের মুখস্থ করতে হয়। প্রথম থেকে যদি বলে তাহলে সালফার থেকে বা আয়রন পাইরেটিস থেকে SO2 কী করে তৈরি করা হয়, ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে SO2 থেকে SO3 তৈরি, তারপর তোমরা পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম তৈরি, আর লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে H2SO4 তৈরি জলে গুলে। আগেরবার আমি 7টা থেকে দেখিয়েছিলাম, এখন ছায়া থেকে দেখাচ্ছি। SO2 থেকে বলেছে, তাহলে SO2 থেকে মানে 2 নম্বর স্টেপ থেকে লিখবে। এখান থেকে শুরু করে এগুলো পুরোটা লিখবে, এখানেও তোমরা পুরোটা লিখবে, ছবি দেওয়ার দরকার নেই। 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্ট এতটা পর্যন্ত তোমরা লিখবে। নেক্সট আমাদের প্রশ্ন, আকরিক মাত্রই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। তোমরা জানো কোনো ধাতুর অনেকগুলো খনিজ থাকতে পারে। ধরো একটা ধাতুর এই 4টে খনিজ, 1 2 3 4টে খনিজ, মানে সেখান থেকে সেই ধাতুটা পাওয়া যায়, মানে সেই ধাতুটা মিশে থাকে।
কিন্তু এই চারটে খনিজের মধ্যে হয়তো এই দুটো খনিজ এমন দুটো খনিজ যাদের থেকে খুব সহজ এবং সস্তায় সেই ধাতুটাকে বের করা যায় বা নিষ্কাশন করা যায়। তখন আমরা কী করবো, এই দুটোকে আমরা সেই ধাতুর আকরিক বলবো। তাহলে খনিজ তো আমি চারটেকেই বলতে পারি, কিন্তু এই দুটো থেকে সহজে আর সস্তায় সেই ধাতুটাকে বের করা যায় না, তার জন্য এদেরকে শুধু খনিজ বলবো, আকরিক বলতে পারবো না। কিন্তু এই দুটো থেকে যেহেতু সহজে আর সস্তায় সেই ধাতুকে বের করা যায়, তার জন্য এই দুটোকে আমি আকরিকও বলতে পারবো। সেটা এখানে দেওয়া হয়েছে, এক্সাম্পল সহ বলেছে যাতে করে তোমাদের সুবিধা হয়। এই যে খনিজ, লোহার খনিজ বলেছে হেমাটাইট এবং ম্যাগনেটাইট, এছাড়া আয়রন পাইরেটিসও দিয়েছে। কিন্তু আয়রন পাইরেটিস থেকেও অল্প খরচে আর সহজে আয়রনটাকে বের করা যায় না, তাই জন্য এটাকে আমরা কি বলতে পারবো না, আকরিক বলতে পারবো না। আয়রন পাইরেটিসকে শুধু আমরা লোহার খনিজ বলবো। কিন্তু রেড হেমাটাইট আর ম্যাগনেটাইট, সেখান থেকে কিন্তু সহজে আয়রনটাকে মানে লোহাটাকে নিষ্কাশন করা যায়, তাই জন্য একে কিন্তু আমরা আকরিকও বলতে পারবো। তাই জন্য বলা যাচ্ছে যে যে কোনো ধাতুর আকরিক সর্বদাই এটির খনিজ, কিন্তু কোনো ধাতুর যে কোনো খনিজই এটির আকরিক নাও হতে পারে। মানে বিষয়টা কেমন, ডাক্তার, সমস্ত ডাক্তারকে আমরা মানুষ বলতে পারি, কিন্তু সব মানুষকে কি আমরা ডাক্তার বলতে পারি? সব মানুষকে কিন্তু আমরা ডাক্তার বলতে পারি না। এরপরে নেক্সট বলছে অথবা দিয়ে সংকর ধাতু ব্যবহারে দুটি সুবিধা লেখো। আর ক্যালামাইন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে জেডেন, জিঙ্কের আকরিক। সংকর ধাতু ব্যবহারের প্রথম সুবিধা হচ্ছে যে উপাদান ধাতুগুলির চেয়ে ধাতু সংকরের কাঠিন্য বেশি হয়। যেমন লোহার চেয়ে লোহা যেটা ধাতু সংকর অ্যালনিকো, তার কাঠিন্য কিন্তু অনেক বেশি হয়। একটা এক্সাম্পল দেবে। এরপরে উজ্জ্বলতা, ধাতু সংকরের উজ্জ্বলতা উপাদান ধাতুগুলোর অপেক্ষা বেশি হয়। যেমন স্টেনলেস স্টিল, এর উজ্জ্বলতা তার উপাদান ধাতু লোহার থেকে কিন্তু অনেক বেশি। আরও অনেক দেওয়া হয়েছে, দুটো বলেছে, তোমরা দুটোই কিন্তু দেবে। অথবা দিয়ে প্রশ্ন, আচ্ছা অথবা দিয়ে নয়, আরও 4.11 আছে, জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে 5টি পার্থক্য লেখো। তোমরা এরকমভাবে লিখবে, জৈব যৌগ মানে কার্বন পরমাণু থাকবেই, অজৈব যৌগতে এমন কোনো নিয়ম নেই যে কার্বন বা অন্য কোনো পরমাণু থাকবে। এটা সমযোজী হয়, এগুলো আয়নীয় হতে পারে বা অসমযোজী হতে পারে। এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এগুলো জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য, আর এগুলো হচ্ছে জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য। এরা তড়িৎ বিশ্লেষ্য নয়, কিন্তু এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। 5টা বলেছে, 5টা লিখবে। এরপরে নেক্সট আমাদের প্রশ্ন, রেকটিফাইড স্পিরিট বলতে কি বোঝো? দুটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। জৈব ভঙ্গুর পলিমারের একটি ব্যবহার উল্লেখ করো। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন দিয়েছে, 3টে প্রশ্ন মানে ভাগ করে দিয়েছে। রেকটিফাইড স্পিরিট মানে ইথাইল অ্যালকোহলের পাতনে প্রাপ্ত 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। আর এর সাথে যে বাকি যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলোর আনসার দেখো। জৈব ভঙ্গুর পলিমারের দুটো উদাহরণ তোমরা লিখবে, স্টার্চ আর একটা লিখবে সেলুলোজ। আর জৈব ভঙ্গুর পলিমারের ব্যবহার প্যাকেজিংয়ের কাজে পাট, কাগজ ইত্যাদি জৈব ভঙ্গুর পলিমার ব্যবহার করা হয়। এরপরে 4.12, তবে তার আগে তোমাদের বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যেহেতু ফিজিক্যাল সায়েন্স বলো বা লাইফ সায়েন্স পুরো সেট আমি সলভ করে দিই, তোমাদের বিভাগ ক থেকে শুরু করে বিভাগ খ, গ, ঘ, প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা বিভাগের আমি প্রশ্নের আনসারগুলো প্রোভাইড করি। তাই এই প্রচেষ্টাকে যদি তোমাদের ভালো লাগে, এই প্রচেষ্টাকে সমর্থন করার জন্য অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও। আর ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও বেশি বেশি করে শেয়ার করবে, যাতে করে তাদের প্রিপারেশনটাও খুব ভালো মতোভাবে এগিয়ে যায়। দেখো আমাদের এখানে বলছে যে ইথানল, অ্যাসিটন, ইথানোয়িক অ্যাসিডের সংকেত। ইথানল এর সংকেত হচ্ছে C2H5OH, অ্যাসিটন CH3CO CH3, ইথানোয়িক অ্যাসিড CH3COOH। অ্যাসিটিক অ্যাসিডের যেটা IUPAC নেম সেটাই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এরপরে বলছে আমাদের বায়োগ্যাস কি? বায়োগ্যাস সব থেকে বেশি কোন গ্যাসীয় উপাদান থাকে? এখানে তোমরা লিখবে বায়োগ্যাসের বায়োমাসকে, যেমন গোবর, কৃষিজাত বর্জ্য, রান্নার অব্যবহৃত বর্জ্য ইত্যাদি বায়ুর অনুপস্থিতিতে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় তাকে বায়োগ্যাস বা জৈব গ্যাস বলে। এর প্রধান উপাদান কি? প্রশ্ন ছিল, লিখবে এর প্রধান উপাদান হলো মিথেন। মোটামুটি 50 থেকে 80% মিথেন গ্যাস এর মধ্যে থাকে। তাহলে আজকে আমরা ইবিটিআই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরও একটা সেট সলভ করে নিলাম। এরপর খুব শীঘ্রই আমরা
বাকি যে পরবর্তী সেটগুলো আছে সেগুলো আমরা সলভ করে নেব এবং লাইফ সায়েন্সের পরবর্তী যে সেটগুলো আছে সেগুলো সলভ করে নেব। যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবিটি টেস্ট পেপারের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে এবিটি টেস্ট পেপারের আলাদা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি। সেখান থেকে অবশ্যই যে ক্লাসগুলি হয়ে গেছে সেগুলো দেখে নিও। ম্যাম তোমাদের বেঙ্গলি এবং জিওগ্রাফির ক্লাসগুলো প্রোভাইড করছেন, সেগুলো তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকে ক্লাস এতটাই। তোমরা